هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. صدق الله العظيم. ওকে। এইচএম সানাউল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটা শুভ সূচনা করে দেওয়ার জন্য, কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আমাদের সাথে কেবল 192 জন যুক্ত হয়েছেন, আমি বাদে হচ্ছে 191 জন আছেন। তো আসলে একটা বিষয় হচ্ছে, যে কোনো প্রফেশন থেকে 100%-এর মধ্যে মাত্র 20% মানুষ হচ্ছে সফল হয়। তো যে 20%-এর ভিতরে থাকে, সে হচ্ছে সব কারিকুলাম অ্যাক্টিভিটিতে হচ্ছে অংশগ্রহণ করে এবং সকল কাজই হচ্ছে ঠিক রাখে। তো ফরএভার লিভিং এর বেসিক যে কাজ সেটা হচ্ছে ট্রেনিং করা। এই ট্রেনিং প্রোগ্রামে যে 20% মানুষ মনোযোগী থাকে এবং ট্রেনিংটাকে নিজের একটা অভ্যাস বানিয়ে ফেলে, সেই হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালো করে। আর বাকি যে 80% মানুষ থাকে, তারা শুধু মনেই করে যে না, আমি শুধু এখানে আহ শুধু জয়েনিং করাবো, আমার টুসিসি আমার কাউন্সিল ভালো, আমার কথা মানুষ জয়েন করে। আসলে এটা টেম্পোরারি সাকসেস হবে, এটা আসলে পার্মানেন্ট সাকসেস হবে না। পার্মানেন্ট সাকসেসফুল ব্যক্তিদের মধ্যে খুব বেশি একটা পার্সেন্টেজ থাকে না। তো যারা আছেন, আমি আশা করব সবাই আজকের প্রোগ্রামের একদম শেষ পর্যন্ত থাকবেন এবং খুব বেশি মনোযোগী থাকবেন। সম্ভব হলে আপনি খাতা কলমে নোট করতে পারেন আজকের প্রোগ্রাম। এবং আজকে ট্রেনার হিসেবে যিনি আছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের নতুন একজন ট্রেনার হিসেবে আমরা একজনকে পাচ্ছি, যিনি প্রফেশনাল লাইফে আরেকটা আরেকটা প্রফেশন ওনার লাইফে আছে, এর পাশাপাশি উনি ফরওয়ার্ডটাও চমৎকার ভাবে করতেছেন। আমাদের সাথে আজকে ট্রেনার হিসেবে আছেন ডাইনামিক একজন লিডার এবং ডাইনামিক একজন ব্যক্তিত্ব, ডক্টর নমি আফরিন আপু। জি আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছি, কিন্তু মানে দুঃখের ব্যাপার হচ্ছে হঠাৎ করে এই টাইমেই ইলেকট্রিসিটি চলে গেল। তা আমি ডেটা দিয়ে কানেক্ট হয়েছি আসলে। জানি না ওকে ওকে, নো কতটুকু প্রবলেম আপু, স্পষ্ট কন্টিনিউ থাকবে, করেন। হয়তো ইন্টারাপ্ট হতে পারে। ওকে, আমি কি স্ক্রিনটা শেয়ার করে দিব? জি জি আপু, স্ক্রিন শেয়ার করে ফেলেন। ওকে, আর সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু জানাতে হবে, আমি আসলে এখান থেকে বুঝতে পারছি না তো। আপু ক্লিয়ার দেখা যাচ্ছিল স্লাইড? জয়বনিতাটা একটু যদি জানাতেন ভালো হতো। আপনি আবার শেয়ার করুন, ক্লিয়ার দেখা যাচ্ছিল স্লাইড। ওকে, আজকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ক্লাব আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। আজকে আমার এটা ফার্স্ট সেশন। আমি আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন এবং আমিও যাতে বলতে আগ্রহী হই, আমাকে রেসপন্স করবেন। আমি ডাক্তার নওমি আফরিন, মেডিকেল অফিসার কাম সেন্টার ম্যানেজার হিসেবে আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। কিন্তু আমার এই প্ল্যাটফর্মে সবচেয়ে বড় যে পরিচয় সেটা হচ্ছে আমি ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের একজন গর্বিত এফপিও এবং একাডেমিক ট্রেনার হিসাবে আজকে থেকে প্রোগ্রেস ক্লাবের সাথে কাজ করছি। তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
আমাদের জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস ভিটামিন ডি। ভিটামিন ডি নিয়ে আমাদের ফরএভারে যে প্রোডাক্টটা আছে, ফরএভার অ্যাবজর্বেন্ট ডি। ওকে, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন যে ভিটামিন ডির চাহিদা থাকে আমাদের শরীরে, দৈনন্দিন ভিটামিন ডির চাহিদাটা পূরণ করার জন্য এই অ্যাবজর্বেন্ট ডিটা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা সাপ্লিমেন্ট। তো আমরা প্রথমে জেনে নেই আমাদের এই অ্যাবজর্বেন্ট ডিতে কি কি প্রধান ইনগ্রেডিয়েন্টস গুলো আছে। তো সবচেয়ে ফার্স্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের আছে ভিটামিন ডি, ভিটামিন ই এবং প্রিকলি পিয়ার। এই প্রিকলি পিয়ারটা হচ্ছে একটা ক্যাকটাস গাছের ফল, যেটা হচ্ছে পিঙ্কিশ কালারটা আমাদেরকে দেয় এবং হচ্ছে একটা সুইটিশ একটা গোলাপি রং এবং মিষ্টত্ব একটা স্বাদ দেয় আমাদের এই সাপ্লিমেন্টটাকে। তো আমরা যদি এখন জানি যে এই যে ভিটামিন ডি, ভিটামিন ডি এর সোর্স কি কি, আমরা কোন কোন জায়গা থেকে ভিটামিন ডি পেতে পারি। তো প্রথমেই হচ্ছে আমাদের যে দৈনন্দিন খাদ্যাভ্যাসে আমাদের যে ফুডগুলো থাকে, যে খাবারগুলো থাকে, সেখান থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। এই খাবার থেকে আমাদের শরীরে যে ভিটামিন ডিটা ঢুকলো, এটাকে অ্যাক্টিভেট করার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে সানলাইট বা সূর্যালো। সূর্যের আলো ছাড়া আমরা যে ভিটামিন ডি গুলো খাচ্ছি খাবারের মাধ্যমে, এটা অ্যাক্টিভেট হয় না। তো এর জন্য যেটা করতে হয়, আপনার মিনিমাম 15 থেকে 20 মিনিট চামড়ার মধ্যে আপনার সানলাইটটা লাগাতে হবে। সেটা কোনটা, সকালের যে রোদটা, এই রোদটা লাগাতে হবে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি কোনো সানস্ক্রিন দিয়ে যান বা ফুল হাতা ড্রেস পরে তখন যান রোদে, সেটা কিন্তু কাজ হবে না। সুতরাং আপনাকে 15 থেকে 20 মিনিট সকালের যে রোদটা, এটা ডেডিকেটেডলি লাগাতে হবে প্রতিদিনের ভিটামিন ডির যে চাহিদাটা আছে সেটা পূরণ করার জন্য। এখন আমরা কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাই? সব খাবারে কি থাকে? সব খাবারে কিন্তু থাকে না। আমাদের বাঙালিদের যে খাদ্যাভ্যাস, এটার মধ্যে মেইন যে জিনিসটাতে ভিটামিন ডি থাকে সেটা হচ্ছে ডিমের কুসুম, যেটাও আমরা আজকাল কিন্তু অনেকে অ্যাভয়েড করি যে না, কুসুম খাবো না। তাই না? ব্যালেন্সড ফুড হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে কোনো জিনিস খাবো না এবং কোনো জিনিস অতিরিক্ত খেয়ে ফেলবো, এই জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তারপরে হচ্ছে আমাদের সামুদ্রিক মাছ যেগুলো থাকে, যেমন টুনা ফিশ বা স্যামন, এগুলোতেও হচ্ছে ভিটামিন ডি আমরা পাই। সিতাকি মাশরুম, যেটা অন্যান্য মাশরুমেও থাকে, সিতাকি মাশরুমেও হচ্ছে খুব ভালো পরিমাণে ভিটামিন ডিটা থাকে। তারপর চিজ বা পনির, এই পনিরে হচ্ছে ভিটামিন ডিটা থাকে, কিন্তু সেটাকে যদি আমরা বেক করে খাই তখন কিন্তু দেখা যায় আবার এর পরিমাণটা মানে কমে যায়। তারপরে লিভার, যে কোনো ধরনের কলিজা, মুরগি হোক গরু হোক, যে কোনো কলিজাতে হচ্ছে ভিটামিন ডিটা আমরা পেতে পারি। এখন কিছু কিছু ফর্টিফাইড ফুড, যেমন ফর্টিফাইড ইয়োগার্ট, দই পাওয়া যায়, ফর্টিফাইড সিরিয়াল, তারপরে হচ্ছে জুস বা কিছু কিছু দুধ আছে প্যাকেটের যে ফর্টিফাইড থাকে। এখন ফর্টিফাইড জিনিসটা কি? নর্মাল যে দুধ আমরা খাই বা নর্মাল যে দইটা খাচ্ছি, এটার মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে না। কিন্তু অনেক সময় দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে যে ভিটামিন ডি যুক্ত বা ভিটামিন ডি এনরিচড, বা আমরা বিভিন্ন অ্যাডে অনেক সময় দেখি যে ফর্টিফাইড ফুড। সেখানে যদি ভিটামিন ডি দিয়ে ফর্টিফিকেশন করা হয়, সেই খাবার খেলে আমরা ভিটামিন ডি পেতে পারি। আর এর মধ্যে আমাদের সবচেয়ে ভালো উৎস কি, দৈনন্দিন যে চাহিদাটা, প্রতিদিনের যে ভিটামিন ডির চাহিদাটা, সেটা মেটানোর জন্য হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট, যেটা ফরএভারের অসাধারণ একটা সাপ্লিমেন্ট আছে, ফরএভার অ্যাবজর্বেন্ট ডি। এখন আমরা একটু দেখে নেই, এই যে আমরা ভিটামিন ডির পর আমরা কি জানলাম, ভিটামিন ইও আছে অ্যাবজর্বেন্ট ডিতে। এখন ভিটামিন ইর উৎস কি কি? এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, এবং আমরা ইদানিং হচ্ছে ফেসবুক খুলে বা বিভিন্ন জায়গায় আমরা জানি বাদাম খেতে হবে। বাদাম খেলে কি হয়? স্কিন ভালো হয়, চুল ভালো হয়। এই জন্য আমরা বাদাম খাবো। তো বিভিন্ন ধরনের বাদামের মধ্যে থাকে, বাদামের তেল যেটা, সেখানে থাকে সানফ্লাওয়ার সিড। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডাল জাতীয় যে জিনিসগুলো আছে, হোল গ্রেইন। কিন্তু আমরা যেটা ভুল করি, আমরা কিন্তু এখন আর হোল গ্রেইন খাই না, আমরা খোসাটা ফেলে দিয়ে তারপর খাচ্ছি। ভিটামিন ইর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। আর আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে ভালো উৎস হচ্ছে লিফি ভেজিটেবল যেগুলো আছে, গ্রিন শাক, সবুজ শাক যেগুলো আছে, এটা হচ্ছে ভিটামিন ডি এর খুব ভালো একটা উৎস। আরেকটা ভালো উৎস হচ্ছে একদম কম দামে যেটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে পেঁপে। দেখবেন অনেক সময় আমাদের মুরব্বি যারা আছে, দাদি বা নানি, ওনারা হচ্ছে আহ বলে থাকেন যে পেঁপে খাও, পেঁপেতে হচ্ছে গায়ের রং সুন্দর হয়, তারপর এটা হচ্ছে স্কিন ভালো করে, এটা পেটের জন্য ভালো। কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন ই থাকে।
যার জন্য এটা ভালো। ওনাদের কথাও কিন্তু মানে সাইন্টিফিক্যালিও দেখা গেছে যে ভালো। ওনারা বলতেন অভিজ্ঞতা থেকে, এখন হচ্ছে সাইন্টিফিক্যালি বিভিন্ন গবেষণা করে করে বের করা হচ্ছে। তো এখন হচ্ছে চলুন আমরা একটু দেখি ভিটামিন ডির কি কি হেলথ বেনিফিটস আছে। তো আমরা কিন্তু এর মধ্যে দুইটা ভিটামিনের সোর্স আমরা জানতে পেরেছি, একটা হচ্ছে ভিটামিন ডি, একটা হচ্ছে ভিটামিন ই। আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে ছবি বেশি বেশি রেখেছি, অন্তত ছবিগুলো দেখলে যাতে আপনাদের মনে থাকে। ছবিগুলো আপনারা একটু খেয়াল করবেন, সবগুলো ছবি। তো ভিটামিন ডি এর প্রথম কাজ কি, এটা মোটামুটি আমরা সবাই জানি যে ভিটামিন ডি কি করে। আমাদের এখন যে ডক্টরের কাছে গেলে বা শরীর ব্যথা ট্যাথা হলে ভিটামিন ডি হচ্ছে ধরায় দেয় যে ভিটামিন ডি খাবেন, কেন? এটা হচ্ছে হাড় ভালো রাখে। হ্যাঁ, এটা আসলেই হাড় এবং দাঁতের জন্য খুবই ভালো। এটা হচ্ছে হাড় এবং দাঁতের যে স্বাস্থ্যটা এটা রক্ষা করে। আমাদের যে বডির ইমিউনিটি, ইমিউনিটি মানে হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এটাকে বুস্ট আপ করে হচ্ছে ভিটামিন ডি। তারপরে হচ্ছে আমাদের কি হয়, ইদানিং আমাদের অনেক স্ট্রেস বেশি। আমরা দেখা যায় যে অল্পতেই আমরা রেগে যাচ্ছি, অল্পতেই আমাদের টেম্পার হারাচ্ছি, ধৈর্য হারাচ্ছি, বা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো যাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে, তারা কিন্তু খুব বেশি এই জিনিসটাতে হচ্ছে। এটার সাথে আরো কিছু কিছু জিনিস রিলেটেড থাকে, কিন্তু দেখা যায় যে আমাদের এখন কি হয়, আমরা মানে ইয়াং জেনারেশনের যেটা হয়, রাত জেগে মোবাইল দেখা হয়, রাত জেগে কাজ করা হয়, এবং আমরা যেই সকালে যেই টাইমটা আমরা ভিটামিন ডি নিব রোদ থেকে, ওই টাইমে আমরা ঘুমাই। দেখা যায় ভিটামিন ডি দিন 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 আরো ঘাটতি হতে থাকে, এবং আমরা আস্তে আস্তে আমাদের কাজকর্মে মনোযোগ হারাচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমরা কিছু বললে, বাবা মা কিছু বলছে, বন্ধু বান্ধব কিছু বলছে, আমরা হঠাৎ করে রেগে যাচ্ছি। হয়তো পরে বুঝতে পারি যে এটা তো রাগ করার কোনো কারণই ছিল না, কিন্তু রেগে যাচ্ছি। আবার হচ্ছে যখন মনে হচ্ছে ওই সময় ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো এটা কিন্তু ভিটামিন ডির ঘাটতির অনেক বড় একটা লক্ষণ হচ্ছে এই মুড সুইং হওয়াটা, বিশেষ করে ছেলেদের। মেয়েদের তো আর রিলেটেড আরো অনেক কারণ থাকে, মেয়েদেরও হয়, কিন্তু মানে ছেলেদের হচ্ছে একদম স্পেসিফিক্যালি এটা একটা অনেক বড় কারণ। তারপর হচ্ছে কি হার্ট হেলথ। হ্যাঁ, হার্টের হেলথটা মেনটেন করতে হচ্ছে ভিটামিন ডিটা এসেনশিয়াল। এটা নিয়ে আমি আরেকটু সামনে আরেকটু ভালোভাবে বলবো। তারপর হচ্ছে আমাদের যে মাসেলের স্ট্রেংথ, এইটা বাড়ানোর জন্য ভিটামিন ডি খুব দরকারি। কিভাবে? আমাদের কি হয়, আমরা প্রায় প্রায় কমপ্লেইন করি যে আমার তো খাওয়া দাওয়া ঠিক আছে, রেস্ট ঠিক আছে, কিন্তু আমার শরীর দুর্বল লাগে। অনেকে আছে যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, যে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, কিছুই ডায়াগনোসিস নেই, কিন্তু মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ভিটামিন ডির অভাবে কিন্তু এই জিনিসটা হতে পারে। তারপর হচ্ছে হেলদি ব্রেন ফাংশন বলতে যেটা বোঝায়, আমাদের মধ্যে আমার মনে হয় এই যে প্রত্যেকটা সিমটম আমাদের প্রত্যেকের মধ্যে একটা দুইটা আছে। হ্যাঁ, হেলদি ব্রেন ফাংশন হচ্ছে আমরা চাবিটা কোথায় রেখেছি আমরা ভুলে গেছি। আজকে অমুক জায়গায় আমার তো একটা মিটিং ছিল, এই জিনিসটা হচ্ছে আমি ভুলে যাচ্ছি। তো এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারগুলা, এই জিনিসটাও হচ্ছে প্রিভেন্ট করার জন্য হচ্ছে ভিটামিন ডিটা খুবই এসেনশিয়াল। আরেকটা হচ্ছে ক্যান্সার প্রিভেন্ট করে, সব ধরনের ক্যান্সার তো না, ইমিউনিটি বুস্ট আপ করে। এবং ক্যান্সার সেল কিন্তু আমাদের শরীরে, সবার শরীরে প্রতিনিয়তই উৎপন্ন হচ্ছে। এটা আবার আমাদের নর্মাল যে বডি ডিফেন্স মেকানিজম যেটা আছে, এই বডি ডিফেন্স মেকানিজমের মাধ্যমে কিন্তু এই ক্যান্সার সেলগুলো বডি নিজেই হচ্ছে ধ্বংস করে বের করে দিচ্ছে। তো ভিটামিন ডি ব্যালেন্সটা যদি ঠিক না থাকে, তখন দেখা যায় যে এই ক্যান্সার সেলের যে মানে ধ্বংস হওয়ার যে প্রক্রিয়াটা বা বের করে দেওয়ার প্রক্রিয়াটা, এই জিনিসটা ঠিক থাকে না। তারপর হচ্ছে এটা কি করে, রিডিউস করে টাইপ 2 ডায়াবেটিকের। আমরা অনেকেই জানি, এসে বলে যে আমার তো এখনো ডায়াবেটিস হয় নাই, কিন্তু হচ্ছে বর্ডার লাইনে আছে। ডায়াবেটিসটা বর্ডার লাইনে আছে মানে হবে হবে এমন একটা ভাব। তো সেক্ষেত্রে যদি আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন ডি যদি শরীরে কম থাকে, অভাব থাকে, তখন দেখা যায় ওখান থেকে কিন্তু ডায়াবেটিসটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। কিন্তু আপনি যদি নর্মাল ভিটামিন ডি লেভেলটা তখন মেনটেন করতে পারেন, আপনার কিন্তু ওখান থেকে ডায়াবেটিস হতে অনেক সময় লাগবে, বা নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনাও আছে, যদি মেনটেন করে চলতে পারেন, হবে না। তো এই যে এখানে হচ্ছে দেখেন, ওই কথাগুলোই আবার রিপিট হচ্ছে। আমি ভিটামিন ডি এবং ভিটামিন ই হচ্ছে একটু পাশাপাশি রেখেছি। একই কথা দেখেন, ক্যালসিয়াম এবং ফসফরাস মেটাবলিজম যেটা আছে হাড়ের, এটা হচ্ছে ভিটামিন ডি মেনটেন করে। আপনি ভিটামিন ডি ছাড়া যতই ক্যালসিয়াম খান, আপনার শরীরে যদি ভিটামিন ডির অভাব থাকে, এই ক্যালসিয়াম হাড়ের ভিতরে ঢুকবে না। তা আপনি যদি সারা বছরও ক্যালসিয়াম খান কিন্তু আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে,
তাহলে কিন্তু এই ক্যালসিয়াম আপনার কোনো কাজে লাগবে না। ইমিউন সিস্টেম ফাংশন করে সেটা আপনাদেরকে বলে দিলাম। এখন হচ্ছে হার্ট হেলথ। আপনারা এর মধ্যে আরো কিছু সাপ্লিমেন্ট জানেন যে হার্ট হেলথ ঠিক করে বা হার্ট হেলথটা মেনটেন করছে। এখন এটা মনে হতে পারে যে কি ব্যাপার, সবই কি হার্টের জন্য ভালো? হার্ট তো আসলে একটা অর্গান, এটার বিভিন্ন ধরনের কাজ আছে। ভিটামিন ডিটা কি করে, ওই যে আমরা একটু আগে কিন্তু দেখে আসলাম যে ও কি করে মাসেলের স্ট্রেংথ বাড়ায়, তাই না? মাসেলের যে শক্তিটা সেটা বাড়ায়। হার্ট এমন একটা অর্গান, দেখেন ওর কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে বিট করতে হচ্ছে। ও হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে কিন্তু আমাদের বডির। আপনার যদি এই মাসেলটা উইক হয়ে যায় তখন কি হবে, আপনার হার্ট কিন্তু ঠিক মতো পাম্প করতে পারছে না। পাম্প যদি করতে না পারে তখন আস্তে আস্তে কি হবে, আপনার বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ হবে। শুধুমাত্র কিন্তু হার্ট অ্যাটাক যেটা হয় ইসকেমিক হার্ট ডিজিজ বা ইসকেমিয়া, সেইটাই হার্ট ডিজিজ না। হার্টে তো অনেক ধরনের ডিজিজ আছে, হার্ট ফেইলিওর হয়, তাই না? এই কথাটা আসলে আমরা জানি যে হার্ট ফেলিওর হয়। তা হার্টের মাসেল যখন উইক হয়ে যাচ্ছে, ওখান থেকেও কিন্তু আপনার হার্ট আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তারপর মাস্কুলোস্কেলিটন হেলথ, যেটা মানে আমাদের যে শরীর ঝিমঝিম করে, কোনো কারণ নাই কিন্তু আমরা শক্তি পাচ্ছি না, আবার হচ্ছে একটু ব্যথা ব্যথা করছে, খুব বেশি ব্যথা না কিন্তু একটু একটু ব্যথা করছে, এই জিনিসগুলো হয়। কগনিটিভ ফাংশন আমরা যেটা বললাম যে আমরা ভুলে যাচ্ছি, এই জিনিসটাও হচ্ছে প্রিভেন্ট করার জন্য আমাদের ভিটামিন ডি দরকার যাতে না হয়। আর ভিটামিন ই কি কি কাজ করে এইটা অলমোস্ট আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের কল্যাণে আমরা সবাই জানি। বিভিন্ন কসমেটিক্স এর অ্যাডভার্টাইজমেন্টে বলে যে আমাদের স্কিন ভালো রাখে, ভিটামিন ই যুক্ত ক্রিম, ভিটামিন ই যুক্ত শ্যাম্পু, এগুলো হচ্ছে আমাদের বলতেই থাকে। তো এটা আমরা জানি যে স্কিন এবং হেয়ারের জন্য, চুল এবং চামড়ার জন্য খুবই ভালো। আমাদের ভিটামিন ইটা হচ্ছে খুবই ভালো একটা হরমোনাল ব্যালেন্সটা রাখে। ভিটামিন ডি যেমন স্পেসিফিকলি একদম ছেলেদের যে টেস্টোস্টেরন হরমোন সেটার জন্য খুবই দরকারি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ইটা হচ্ছে সব ধরনের ব্যালেন্সই, সব ধরনের হরমোনাল একটা ব্যালেন্স রাখে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় মেয়েদের স্কিনে পিগমেন্টেশন হয়, এটাও কিন্তু ভিটামিন ইর অভাব হলে হবে। এবং ড্রাই স্কিন যাদের আছে, ভিটামিন ডি এবং ই দুইটা ভিটামিনের অভাবেই কিন্তু স্কিন ড্রাই হয়ে যায় এবং তাড়াতাড়ি যেটা বলে রিঙ্কেলস করা, ভাঁজ পড়ে যায়, এই জিনিসটা হয়। তারপরে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে ভিটামিন ই। তারপরে আমাদের হাত নখের যে স্বাস্থ্য এটা মেনটেন করে ভিটামিন ই, মোটামুটি আমরা সবাই জানি। ওকে, এখন হচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হয়, আপনারা পিকচার গুলো খুব ভালো ভালো মানে ভালোভাবে খেয়াল করেন, তাহলে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো মনে থাকবে। আমাদের সবারই অলমোস্ট সব ফ্যামিলিতে, সব ফ্যামিলিতে না, একদম ছোট থেকে বড় সবারই হচ্ছে এই কিছু কিছু সিমটম কিন্তু আমার মনে হয় আছে। কি হয়, ভিটামিন ডি তে দুর্বল হয়ে যায়। ইভেন বাচ্চারাও বলতেছে যে না, অল্প একটু খেলাধুলা করে দৌড়াদৌড়ি করলে এসে বলবে যে না আমি মানে আর ভালো লাগতেছে না, খেলবো না, এই ধরনের কথাবার্তা বলে। আমাদের যে জয়েন্ট পেন, হ্যাঁ ভিটামিন ডির অভাবে যে জয়েন্ট পেনটা হয় বা মাসেল পেন হয়টা খুব তীব্র হয় সেটা না, কিন্তু সারাদিনে একটা মানে কেমন কেমন যেন একটা ব্যথা এরকম কমপ্লেনটা আসে। হেয়ার লস হয়, দেখেন ভিটামিন ডি এবং ই দুইটার অভাবেই হেয়ার লস হয়। ভিটামিন ডির অভাবে ওয়েট গেইন হতে থাকে, কারণ আপনি মুভমেন্ট কমাই দিবেন তখন আস্তে আস্তে ওয়েট গেইন হবে, ডিপ্রেশন হবে, মুড চেঞ্জ হবে। তারপর হচ্ছে হাড়ের বিভিন্ন ক্ষয় হবে, হাড় ভেঙে যাবে তাড়াতাড়ি, এই জিনিসগুলো হবে। মাসেল ক্রাম্প হবে। অনেকে দেখবেন যে যাদের একটু বয়স্ক বাবা মা আছে বাসায়, তারা কমপ্লেন করে যে আমার ওই যে পায়ের মাংস হাতের মাংস একদিক থেকে টেনে আরেক দিকে নিয়ে যায়, এক পাশ থেকে টেনে আরেক পাশে নিয়ে যাচ্ছে, বলে যে আমাকে একটু টেনে ধর টেনে ধর, এরকম বলে অনেকে। তো তারপরে হচ্ছে ভিটামিন ইর অভাবে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে ইনফার্টিলিটির হতে পারে, যে অন্য কোনো কজ পাওয়া যাচ্ছে না, হরমোনাল কোনো ব্যালেন্সে কোনো মানে অন্য কোথাও কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, তার হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট পুরো ইনটেক্ট আছে, সবকিছু ঠিক আছে কিন্তু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ভিটামিন ইর অভাবেও হতে পারে এবং স্ট্রেসের কারণেও হতে পারে। ওকে, এখানে দেখেন এটা হচ্ছে সাইন, ওইগুলো হচ্ছে আসলে রোগীরা এসে বা সব মানুষজন এসে হচ্ছে বলতে থাকে যে আমার এরকম লাগে ওইরকম লাগে। আর এগুলো হচ্ছে মানে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় যে বের হয়ে আসে যে কারো কারো শ্বাসকষ্ট বেশি হচ্ছে বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে ফুসফুসের ইনফেকশন গুলা বেশি হচ্ছে, দুর্বল লাগছে, হার্টের হেলথ খারাপ হয়ে যাচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, তার হজমের সমস্যা হচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু কিসের সাথে, আমাদের যে মাসেল মানে কাজ করবে এই কাজের সাথে সম্পর্কিত। রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি, ফুসফুস, আপনি যে শ্বাস নিচ্ছেন ছাড়ছেন, আপনার কিন্তু ফুসফুসের কাজ করতে হচ্ছে। হার্টেরও সেম, আপনার যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে পেটের যে নাড়ি ভুঁড়ি, ওদেরও কিন্তু সারাক্ষণ কাজ করতে হচ্ছে মাসেলগুলোর। তো যত মাসেল আছে সারা শরীরে মাসেলে উইক হয়ে যায় হচ্ছে ভিটামিন ডির অভাবে। এখন এই যে এইটা হচ্ছে কি,
এটা হচ্ছে এতক্ষণ আমি যা বললাম সেটা হচ্ছে যদি অল্প কিছু ডেফিসিয়েন্সি থাকে, কিন্তু যখন অনেক বেশি পরিমাণ ডেফিসিয়েন্সি হয়ে যায়, একদম ডিজিজ পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে এই দুটো রোগ হয়। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে রিকেটস হয়, বাচ্চাদের দেখেন পায়ের হাড়গুলো বাঁকা হয়ে গেছে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা হয় যে সহজে বলবে যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা, নড়তে পারতেছি না, হাড় কড়কড় করে, আপনি জয়েন্ট গুলো যদি ধরেন আপনি নিজেও বুঝতে পারবেন যে কড়কড় করতেছে, এরকম হয়। এখন আমি এই জিনিসটা কেন রেখেছি, আমরা কি নিয়ে কাজ করি? ফরএভারে কিন্তু আমরা কোনো মেডিসিন নিয়ে কাজ করি না, রাইট? আমরা কাজ করি হচ্ছে সাপ্লিমেন্ট নিয়ে। যদি এরকম ডিজিজ কন্ডিশনে চলে যায়, আপনাদের কাছে যদি কেউ আসে, তখন কিন্তু আমরা ওই সময় সাপ্লিমেন্ট সাজেস্ট করব না। ভিটামিন ডি তাদের লাগবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমরা যে কোনো আশেপাশের মানে অন্তত এমবিবিএস ডক্টরের কাছে রেফার করব। কারণ এখানে ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, যে তার ভিটামিন ডি লেভেল কত আছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের দিতে হবে। কেন দিতে হবে এটা আবার আমি সামনে বলছি যে কেন রেফার করতে হবে। ওকে, এখানে হচ্ছে আমি কিছু ছবি রেখেছি, এগুলো আপনাদের জন্য যে খুব ইম্পর্টেন্ট সেটা না, কিন্তু হচ্ছে দেখতে, জিনিসগুলো দেখলে হচ্ছে মনে থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা যে লেফট সাইডের এই ছবিটা, এটা হচ্ছে একটা মানুষের সাধারণ যে হাড়ের ডেনসিটি, সাধারণ হাড়ের ছবি হচ্ছে এটা। আর যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তখন হচ্ছে এই দেখেন হাড়গুলো কেমন ক্ষয় 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 ক্ষয়। কারণ যেহেতু ভিটামিন ডি এর ঘাটতি আছে, তার তো ভিতরে হাড়ের ভিতর ক্যালসিয়াম ঢুকতে পারছে না। আর একটা কমন জিনিস আমরা যেটা শুনি, হাড় বেড়ে গেছে। হাড় বেড়ে গেছে দেখে এই ছবিটা আমি রেখেছি। হাড় বেড়ে গেছে বলতে কি আসলেই বেড়ে গেছে? বেড়ে কিন্তু যায় না। এটা অনেকে মনে করে কি হাড় বেড়ে গেছে, ওর কিন্তু ক্যালসিয়াম কমাই দিতে হবে, খাওয়া সবকিছু খাওয়া দাওয়া কমাই দিতে হবে, ওর তো হাড় বেড়ে গেছে। সেটা না, এখানে হচ্ছে হাড় ক্ষয় হতে হতেই যে দেখেন হাড়টা হচ্ছে এরকম বাইরের দিকে চলে আসে। হ্যাঁ, যেটাকে হচ্ছে সহজভাবে বোঝানোর জন্য বলা হয় যে হাড় বেড়ে গেছে, মানে তারও কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তো এই দুটো হচ্ছে আপনাদের দেখার মানে শুধুমাত্র যাতে মনে থাকে এজন্য রাখা। এইসব ক্ষেত্রে কিন্তু আপনারা ট্রিটমেন্টে যাবেন না, আপনারা সাজেস্ট করবেন নিকটবর্তী যে কোনো ডাক্তারের কাছে যাওয়া। ওকে, এখন হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। ভিটামিন ডি সাপ্লিমেন্ট তো বাংলাদেশেও অনেক আছে, আমরা কেন অ্যাবজর্বেন্ট ডিটা দিব? হুম, প্রথম কথা হচ্ছে অ্যাবজর্বেন্ট ডিটা ডিটা অনেক ভালো একটা সাপ্লিমেন্ট। প্রথমে যদি আমি বলি, এটার মধ্যে হচ্ছে ভিটামিন ডির সাথে ভিটামিন ইটা কম্বাইন করে দেয়া আছে, যেটা সচরাচর অন্যান্য সাপ্লিমেন্টে পাওয়া যায় না, যে দুইটা সাপ্লিমেন্ট এবং দুইটা অ্যান্টি অক্সিডেন্ট পাশাপাশি কাজ করে। হ্যাঁ, এবং দেখা যায় যে ঘাটতি হলে একই সাথে ঘাটতি হয়, তো এই দুইটা হচ্ছে আমরা একই সাথে পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে দেখা যায় আমরা কি হয়, আমরা বাঙালিরা কিন্তু ওষুধ খেতে ভুলে যাই, সাপ্লিমেন্ট নিতে ভুলে যাই। তো এটা তো টেস্ট খুবই মজার, অনেক মজার একটা টেস্ট। আপনার চোখের সামনে যখন থাকবে এমনিতেই ইচ্ছা করবে যে খেয়ে ফেলি। তো এটা যদি আপনি ডাইনিং টেবিলের উপরে রাখেন, অবশ্যই বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে, কারণ টেস্ট তো খেতে বাচ্চারা দেখা যাবে যে খেয়ে ফেলবে। কিন্তু আপনি যদি চোখের সামনে রাখেন, আপনার সহজে দেখবেন যে খেতে ভুলবেন না, মনে হবে যে না একটা খাই। আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে কোনো আর্টিফিশিয়াল কোনো অ্যাডিটিভ নাই এখানে। যে মানে একটা সুইট টেস্ট যেটা আসে সেটা হচ্ছে প্রিকলি পিয়ার, যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে ক্যাকটাসের একটা ফল, সেই ফলটা এখানে ইউজ করার জন্য কালারটাও আসে, সেই সুইটিশ যে একটা স্বাদ, মিষ্টি 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 একটা স্বাদ, সেটাও সেই পিয়ারের সুইটিশ যে ইয়াটা টেস্টটা ওখান থেকে আসে, সুক্রোজ ফ্রুক্টোজ থেকে আসে। তো এটা হচ্ছে আপনার গ্লুটেন ফ্রি, ডেইরি ফ্রি। মানে হচ্ছে অনেকের আছে এমনিতে ওষুধগুলোতে যেটা করা হয় বা সাপ্লিমেন্ট গুলোতে যেটা করা হয়, আমরা যত বড় দেখি পুরাটা কিন্তু ওষুধ থাকে না। এটাকে বাইন্ডিং এর জন্য বা ওই যে ট্যাবলেট ফর্মে আনার জন্য এখানে হচ্ছে আটা জাতীয় জিনিস ইউজ করা হয় বা ডেইরি প্রোডাক্ট, হ্যাঁ মিল্ক জাতীয় জিনিস হচ্ছে ইউজ করা হয়। তো এটা হচ্ছে একদম ডেইরি ফ্রি এবং গ্লুটেন ফ্রি, যার কারণে হচ্ছে যাদের দুধে সমস্যা আছে, দুধ হজম হয় না, বা আটা জাতীয় খাদ্য খেলে হজম হয় না, আইবিএস এর সমস্যা আছে, তাদের জন্য এটা খুবই উপযোগী। আর হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য তো আমাদের ফরএভারের ম্যাক্সিমাম প্রোডাক্টই উপযোগী, সেটা আমরা সবাই জানি। তো এখন যদি আমরা ভিটামিন ডি নর্মাল লেভেলটা মেনটেন করতে চাই, আমাদের ব্লাডের যে নর্মাল লেভেলটা যদি আমরা মেনটেন করতে চাই, এটা হচ্ছে আমরা একটা করে ট্যাবলেট দিনে 2 বার করে আমরা নিতে পারি। এটা কিন্তু ডেফিসিয়েন্সিতে না, এটা হচ্ছে আমরা নর্মাল ব্লাড লেভেলটা মেনটেন করব। ডেফিসিয়েন্সি যখন হয়ে যাবে তখন আমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নেব।
এই যে এতক্ষণ যে আপনাদেরকে আমি বললাম যে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, এত কিছু আমরা দেখলাম যে অভাবে এই হয়, এই উপকারিতা, এই সেই এত কিছু, তারপরও কেন ডক্টরের পরামর্শ নিতে হবে? মজার একটা ওষুধ আমরা খেয়ে ফেলবো। আমরা ডোজ না জেনে বা হুট করে ডেফিসিয়েন্সি হলে অনেকগুলো খেয়ে ফেলবো না, বা টেস্ট ভালো দেখে অনেক খেয়ে ফেলবো না। কারণ হচ্ছে ভিটামিন ডি এমন একটা ভিটামিন, ওর ডেফিসিয়েন্সিতে যেমন সমস্যা, ওর যদি বেশি হয়ে যায় পরিমাণ রক্তে সেটাও সমস্যা, তখন হচ্ছে টক্সিসিটি হয়। আমরা বলি না যে অতিরিক্ত কোনো কিছুই কখনো ভালো না, সবকিছু হচ্ছে পরিমিত। পরিমিত যেটা যতটুকু দরকার ততটুকুই লাগবে। দেখেন বুকে ব্যথা হচ্ছে, পাকস্থলীতে ব্যথা হচ্ছে, মাসেল পেইন হচ্ছে, ব্রেইনের কাজকর্ম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আর আপনার ভিটামিন ডি যখন বেশি থাকবে হার্ট উল্টাপাল্টা পাম্প করবে না? ও যে কাজ করবে, হার্ট মাসেল কাজ করে আমরা বলেছিলাম। তো যখন বেশি হয়ে যাবে, তখন টক্সিসিটি যখন হয়ে যাবে, তখন হার্টও উল্টাপাল্টা কাজ করবে, আমাদের কিডনি, পাকস্থলী সবকিছু উল্টাপাল্টা কাজ করবে। সুতরাং ওই টক্সিক লেভেলে যাওয়া যাবে না, যা এটা মজা লাগতেছে খেতে আমি একবারে 10-12টা খেয়ে ফেললাম, সেটা করা যাবে না। আমাদের ডেইলি ডোজ যেটা আছে সেটাই আমাদের মেনটেন করতে হবে। ওকে, এটা হচ্ছে আরেকটা জিনিস। এটা হচ্ছে ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল ভিটামিন। মানে ভিটামিন ডি যদি আমরা অ্যাবজর্ব করতে চাই, তখন হচ্ছে আমাদের ফ্যাট লাগবে, মানে তেল লাগবে। এখন কি হয়, আমরা অনেকে আছে একদম স্ট্রিক্ট ডায়েটে চলে যাই। আমরা, আমাদের ওয়েট লস করতে হবে, আমাদের সুন্দর একটা ফিগার হতে হবে, জিরো ফিগার হতে হবে। আমরা হচ্ছে একদম তেল টেল সবকিছু বাদ দিয়ে বসে থাকি। সরি। তো সবকিছু বাদ দিয়ে বসে থেকে তারপর হচ্ছে ভিটামিন ডি খেলে আসলে চলবে না। আমাদের কি করতে হবে, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, আমাদের ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। তো ফরএভার অ্যাবজর্বেন্ট ডিটা আপনি যখন খাবেন, সেটা অ্যাবজর্ব হওয়ার জন্য অবশ্যই আপনার শরীরে তেল লাগবে। সেটা আপনার কুকিং অয়েল দিয়ে আমরা যেটা রান্না করি রেগুলার সেটাও হতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যদি, যারা আর্কটিক সি খাচ্ছে বা আর্কটিক সি সাপ্লিমেন্টের সাথে এটা আপনি সাজেস্ট করতে পারেন। আরেকটা হচ্ছে যেটা বললাম, যে যারা ফরএভার ক্যালসিয়াম যখন নিচ্ছে, যারা ক্যালসিয়াম নিচ্ছে তাদেরকেও আপনি ক্যালসিয়ামের সাথে অ্যাবজর্বেন্ট ডিটা সাজেস্ট করতে পারেন অবশ্যই। কারণ যেটা আমি বললাম, যে ভিটামিন ডি ছাড়া তো ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। আপনি ক্যালসিয়াম সারা বছর খেলেও যদি ভিটামিন ডি এর ঘাটতি থেকে থাকে শরীরে, সেটা কোনো কাজ করবে না, আপনার হাড়ের ভিতর ভিটামিন ডিটা যাবে না, আপনার শুধু শুধু দেখা যাবে যে কনস্টিপেশন হচ্ছে বা মাসেলে কিছু কাজ করবে, কিন্তু আসলে হাড়ের যে উপকারটা হওয়ার কথা ছিল সেটা হবে না। সুতরাং আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যারা নিচ্ছে আমাদের কাছ থেকে, তাদেরকে আমরা সাজেস্ট করব যে আপনারা সাথে অ্যাবজর্বেন্ট ডিটা নেন। এবং অ্যাবজর্বেন্ট ডি এর কস্টিংটাও খুব বেশি না, মোটামুটি মানে রিজনেবল, একদমই রিজনেবল। এবং ফরএভার অ্যাবজর্বেন্ট ডি যাদের দেবো তাদেরকে আমরা আর্কটিক সিটাও আমরা সাজেস্ট করতে পারি। কারণ ওখানে হচ্ছে আমাদের কি আছে, আমরা জানি ওমেগা 9, ওমেগা 3 আছে, অলিভ অয়েল আছে, তারপর স্কুইড অয়েল আছে, অয়েল আছে অনেক টাইপের, রাইট? ওইটার সাথে হচ্ছে আমরা অ্যাবজর্বেন্ট ডিটা খেলে খুবই ভালো অ্যাবজর্পশন হবে। ওকে, যেটা আমি আরো আগেই বলে ফেললাম, যে আমরা কিন্তু কোনো মেডিসিন নিয়ে কাজ করি না, আমরা কাজ করি সাপ্লিমেন্ট নিয়ে। তো যখনই কোনো কিছু ডিজিজ কন্ডিশনে চলে যাবে, আমি মনে হয় সবকিছুই আপনাদেরকে দেখিয়েছি। কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, ডেফিসিয়েন্সিতে কি হয় এবং ডিজিজ কন্ডিশনে গেলে কি হবে, সবকিছুই আপনাদেরকে আমি চেষ্টা করেছি বোঝাতে। এখন হচ্ছে আপনারা যদি যখন বুঝতে পারবেন যে ডিজিজ কন্ডিশনে যাচ্ছে, তখন আসলে আপনারা এটা সাজেস্ট না করে আপনার মেডিকেল মানে যে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে আসতে বলবেন। পরে যখন তার ডেফিসিয়েন্সিটা কারেকশন হয়ে যাবে, এরপর ডেইলি ডোজ মেনটেনের জন্য আপনারা অ্যাবজর্বেন্ট ডি দিতে পারেন। ওকে, আমি এখানে ছোট্ট একটা কথা লিখে দিয়েছি, স্টার্ট হোয়ার ইউ আর, ইউজ হোয়াট ইউ হ্যাভ, ডু হোয়াট ইউ ক্যান। মানে যেখানে আছি আমরা সেখান থেকেই আমরা শুরু করব, আমাদের যা আছে সেটা নিয়েই আমরা চলবো, এবং আমরা যা পারি সেটা নিয়েই আমরা আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে, পিছনে ফেরার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর লিসেনিং। অ্যান্ড আমি আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। যদি না পারি, কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। জি আপু, আমাদের একজন কোশ্চেন করেছেন যে 4 থেকে 10 বছরের বাচ্চাদের এটা খাওয়ানো যাবে কিনা, তো তার উদ্দেশ্যে আপনি অ্যান্সার কি দেবেন? 4 থেকে 10 বছরের বাচ্চাদের খাওয়ানো যাবে। ওখানে আপনি আমাদের অ্যাডাল্ট ডোজ যেটা দিনে 2টা করে, আপনি যদি 10 বছরের বাচ্চা হয় আপনি এভরিডে একটা করে দিতে পারবেন। কিন্তু 5 থেকে 6 বছর পর্যন্ত, যারা 4 থেকে 6 বছরের বাচ্চা যারা, তাদের একদিন পর পর দিবেন, একদিন পর একদিন একটা করে ট্যাবলেট খাবে। কিন্তু যেটা আমি বলে দিয়েছি আগে, বাচ্চার এটা খুবই কিন্তু টেস্টি একটা সাপ্লিমেন্ট।
হ্যাঁ, এটা কিন্তু বাচ্চারা হাতের নাগালে পেলে দেখা যাবে বেশি খেয়ে ফেলবে। এটা বাচ্চাদের কাছ থেকে সরিয়ে রাখতে হবে, আপনার নিজের হাতে দিতে হবে, যে একদিন পর পর আপনি দিবেন। এবং এটা বাচ্চাদের জন্য হচ্ছে দরকারি, এসেনশিয়াল একটা ভিটামিন, তো বাচ্চাদের জন্য দরকারি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কারো বোধহয় কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আপু তাহলে আপনি দাদা। যদি একটু চ্যাট বক্সটা ফলো করেন, আরো কিছু কোশ্চেন আচ্ছা। আছে, তাহলে আপনার জন্য ইজি হবে চ্যাট বক্সটা পড়লে। ওকে। আচ্ছা, আমি স্ক্রিনটা তাহলে অফ করে দিই না? ডিমের কুসুম খাবোই না। ওকে, ডিমের কুসুম যদি আপনি না খান, আপনি সাপ্লিমেন্ট নেবেন। ওকে, থ্যাংক ইউ। এখানে আসলে ট্রেনিং করানো বা শেখানোর কিছু নেই, আমিও আপনাদের সাথে শিখতে এসেছি। অ্যাডাল্ট লার্নিং হচ্ছে নলেজ শেয়ারিং আসলে। এখানে আমি আপনাদের পড়াতেও আসিনি, জাস্ট নলেজ, আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানাতে এসেছি। আপনারা যতটুকু জানেন, আমি আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা কারেকশন করে দিবেন। বাচ্চারা খেতে পারবে, ওকে, অ্যান্সার এটা দিয়ে দিয়েছি। আহ, আচ্ছা, ফরএভার আর্কটিক্সের আমি বোধহয় আলাদা ক্লাস আছে আমাদের, আপনি ওখান থেকে হচ্ছে একটু জেনে নিলে বোধহয় ভালো হয়। 18+। যাদের হাড় ক্ষয় হয়েছে তাদের কি দেওয়া যাবে, আপনারা জিজ্ঞেস করেছেন। আমি কিন্তু এটা অলরেডি বলে দিয়েছি, যাদের ক্ষয় হয়েছে তাদেরকে আপনারা আগে সাজেস্ট করবেন যে যে কোনো এমবিবিএস ডক্টরের কাছে যেতে, ওখানে গিয়ে তার ভিটামিন ডি লেভেলটা পরীক্ষা করতে হবে। সেই অনুযায়ী তাকে ডক্টর ডোজ দিবে, যখন তার ডেফিসিয়েন্সিটা মানে যতটুকু আহ কি বল ডেফিসি মানে যতটুকু ঘাটতি আছে সেটা যখন পূরণ হয়ে যাবে, এরপর আপনারা সাপ্লিমেন্টটা দিবেন। ঠিক আছে? ক্যালসিয়ামের জন্য কবে আপু মিউট হয়ে গিয়েছেন সম্ভবত, আনমিউট আচ্ছা, করে এরপর কথা বলেন। ওকে। ওকে, আচ্ছা, কতটুকু পর্যন্ত শোনা গেছে অ্যাক্টিভ এইচে? আচ্ছা, অ্যাক্টিভ এইচে যেটা করে, অ্যাক্টিভ এইচে কিন্তু আমাদের জয়েন্টের জন্য, এটা কিন্তু ক্যালসিয়ামের জন্য না। ক্যালসিয়ামের জন্য হচ্ছে ফরএভার ক্যালসিয়াম। হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস। জয়েন্টের সমস্যা এক ধরনের সমস্যা, আর হচ্ছে আপনার হাড়ের সমস্যা অন্য ধরনের সমস্যা। দুইটা হচ্ছে দুই জিনিস। ওকে, আই থিংক কোশ্চেন শেষ সবার, তাই না? ইয়েস আপু, আজকে আর আশা করি কেউ কোনো কোশ্চেন করতেছে না। ওকে, অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের সম্মানিত ট্রেনার ডক্টর নমি আফরুন আপুকে অত্যন্ত সুন্দর এবং ইনফরমেটিভ কিছু ট্রেনিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। এবং লাস্ট একটা কথা বলে আমি প্রোগ্রামটা এন্ডিং করব, আর কেউ কোনো ধরনের কোশ্চেন করবেন না। আহ, আজকে যেই প্রোডাক্ট নিয়ে প্রোগ্রাম হয়েছে সেই প্রোডাক্টের বাইরে কেউ কোশ্চেন করবেন না, এর বাইরে আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যখন কোশ্চেন হবে, প্রোগ্রাম হবে, সেই প্রোডাক্ট নিয়ে কোশ্চেন করবেন। তো লাস্ট যেই কথাটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, যে আপু যে একটা লাস্টে যে লিখেছে যে আমাদের আর পিছনে ফেরার অপশন নাই, আমরা যেখানে আছি এখান থেকে আমাকে সামনে মুভ করতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা এখানে টুসিসি করেছি, তার মানে আমাদের ক্যারিয়ারের অন্যতম একটা মাইল ফলক অর্জন করার জন্য। সো আমাদের এখান থেকে আর পিছনে ফেরার কোনো ধরনের কোনো অপশন নাই। সো আমরা এখান থেকে আমাদের সামনের যে রাস্তাটা, ক্যারিয়ারের যে রাস্তাটা, এটাকে সুলভ করার জন্য এবং সাস্টেনেবল একটা ক্যারিয়ার প্রোগ্রেসিভ ক্লাবের মেন্টরশিপের মাধ্যমে গড়ার জন্য আমরা সকলে মিলে
সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের যে চমৎকার সেশন চলতেছে এই সেশনটিকে আমরা এভরিডে সকল এফবিওরা উপস্থিতি থেকে এবং আমাদের এডুকেশনের মাধ্যমে এটাকে ডেভেলপ করে যাব। তো আবারও অ্যাগেইন অনেক অনেক ধন্যবাদ আপুকে অত্যন্ত ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল কিছু ট্রেনিং উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। সবাইকে আগামীকালকের স্কিল ডেভেলপমেন্টের আমার প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।